Assalamu alaikum. I am Shaila. Hope you are well. Now I am going to take your marketing management class. In our last class, we have learned about fourth chapter of marketing management. Today, we will learn about chapter 5, which is product life cycle. At first, we need to know what is product life cycle. Product life cycle is the course of a product's sales and profits over its lifetime. অর্থাৎ একটা প্রোডাক্টের সেলস অ্যান্ড প্রফিটস কীরকম হয় তার একটা ফুল লাইফ টাইমের কোর্সে এটাকে বলা হচ্ছে প্রোডাক্ট লাইফ সাইকেল। ইট ইনভলভস 5 ডিস্টিংক্ট স্টেজেস। এটা 5টা স্টেজ আছে। এগুলো হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ইন্ট্রোডাকশন, গ্রোথ, ম্যাচিউরিটি অ্যান্ড ডিক্লাইন। নেক্সট টপিক, প্রোডাক্ট লাইফ সাইকেল স্ট্র্যাটেজিস। এই প্রোডাক্ট লাইফ সাইকেলের স্ট্র্যাটেজিস বলতে প্রোডাক্ট লাইফ সাইকেলের স্টেজগুলোকেই বোঝানো হচ্ছে। যেগুলো আমরা আগের টপিকে দেখেছি, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ইন্ট্রোডাকশন, গ্রোথ, ম্যাচিউরিটি অ্যান্ড ডিক্লাইন। আর এখানে একটা গ্রাফ দেওয়া আছে এই প্রোডাক্ট লাইফ সাইকেল স্ট্র্যাটেজিসের, যেখানে হরাইজন্টালি দেখা হয়েছে টাইম, আর ভার্টিক্যালি দেখা হয়েছে উপরের দিকে সেলস অ্যান্ড প্রফিটস এবং নিচের দিকে লসেস অর ইনভেস্টমেন্ট। আর এখানে দুইটা কার্ভ দিয়ে প্রোডাক্ট লাইফ সাইকেলের প্রতিটা স্টেজে সেলস কেমন হয় এবং প্রফিট কেমন হয় সেটা দেখানো হয়েছে। এখন আমরা এটা সম্পর্কে একটু আলোচনা করি। ফার্স্ট স্টেজ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেজ। প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেজ কোনটাকে বলা হচ্ছে আসলে? প্রোডাক্ট ডেভেলপমেন্ট বিগিনস when the company finds and develops a new product idea। অর্থাৎ যখন কোম্পানি একটা নতুন প্রোডাক্টের আইডিয়া পাবে যে আমি এমন একটা প্রোডাক্ট বাজারে আনবো বা এমন একটা প্রোডাক্ট প্রডিউস করব, একদম ওই ইনিশিয়াল স্টেজটাকেই বলা হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেজ। ডিউরিং প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেজ সেলস আর জিরো অ্যান্ড দ্য কোম্পানিজ ইনভেস্টমেন্ট কস্ট মাউন্ট। প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেজে সেলসটা হবে জিরো এবং কোম্পানির ইনভেস্টমেন্টটা অনেক বেশি হবে, কারণ এখানে যেহেতু একদম ফার্স্ট ইনভেস্ট করতে হবে কোম্পানিটাকে প্রোডাক্টটাকে ডেভেলপ করার জন্য। এরপর নেক্সট স্টেজে যাই। নেক্সট স্টেজ হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন ইজ এ পিরিয়ড অফ স্লো সেলস গ্রোথ অ্যাজ দ্য প্রোডাক্ট ইজ ইন্ট্রোডিউসড ইন দ্য মার্কেট। অর্থাৎ ইন্ট্রোডাকশন স্টেজে প্রোডাক্টটাকে প্রডিউস করার পর মার্কেটে ইন্ট্রোডিউস করতে হবে। আর এই স্টেজে যেহেতু প্রোডাক্টটার সম্পর্কে কেউ জানে না, কেউ এখনও অ্যাওয়ার না, তাই প্রোডাক্টটার কোনো সেলস হবে না। একদম লাস্ট স্টেজে গিয়ে একটু অল্প সেলস হবে। প্রোডাক্টটা সম্পর্কে জানার পর কাস্টমার এটা আস্তে আস্তে সেলস হবে, যার কারণে সেলসটা একটু একটু বাড়তে থাকবে এবং প্রফিটসটা হবে না, কারণ যেহেতু প্রোডাক্টটা সেলস নেই কোনো, একদম লাস্টে গিয়ে অল্প করে সেলস হচ্ছে। আগে কাস্টমারদেরকে জানাতে হচ্ছে, ইন্ট্রোডাকশন স্টেজে কাস্টমাররা জানছে, তাই এখানে কস্টটাও বেশি হবে। অর্থাৎ এখানে কোনো প্রফিটস হবে না, কস্টই হবে। এরপরে যে স্টেজটা ওটা হচ্ছে গ্রোথ। গ্রোথ ইজ এ পিরিয়ড অফ র্যাপিড মার্কেট অ্যাকসেপ্টেন্স অ্যান্ড ইনক্রিজিং প্রফিট। এই গ্রোথ স্টেজে গিয়ে সেলটা বাড়বে, কারণ ইন্ট্রোডাকশন স্টেজে কাস্টমারের প্রোডাক্টটা সম্পর্কে অ্যাওয়ার হওয়ার পরে গ্রোথ স্টেজে গিয়ে ওরা প্রোডাক্টটা নিবে। গ্রোথ স্টেজে গিয়ে ওরা প্রোডাক্টটা সম্পর্কে অ্যাওয়ার হবে এবং ওটা প্রোডাক্টটা অ্যাডাপ্ট করবে, যার কারণে গ্রোথ স্টেজে গিয়ে সেলসটা বাড়বে এবং প্রফিটটাও জেনারেট হবে আস্তে আস্তে। এরপর নেক্সট যে স্টেপটা, ফোর্থ স্টেপ, ওটা হচ্ছে ম্যাচিউরিটি। ম্যাচিউরিটি হচ্ছে একদম ওই স্টেজটা যেখানে প্রোডাক্টটার সেলসটা একদম পিক সিচুয়েশনে থাকে। ম্যাক্সিমাম কাস্টমাররা প্রোডাক্টটা বাই করে এবং প্রোডাক্টের সেলসটা এই কারণে হাই পজিশনে থাকে, যার কারণে প্রফিটটাও বাড়তে থাকে। এবং এটা লাস্ট স্টেজে গিয়ে দেখা যায় একটা একদম পিক সিচুয়েশনে যাওয়ার পর কিন্তু সেলসটা একটু কমতে থাকে। কারণ হচ্ছে প্রোডাক্টটা যখন একটা ম্যাচিউর স্টেজে যায় তখন এটার জন্য অনেক স্ট্রং কম্পিটিটররা মার্কেটে চলে আসে। এই প্রোডাক্টটাকে বিট করার জন্য অনেক স্ট্রং কম্পিটিটর মার্কেটে আসে, যারা এই প্রোডাক্টের সেলসকে ইফেক্ট করে, যার কারণে লাস্টের দিকে এসে সেলসটা একটু কমতে থাকে এবং প্রফিটসটাও একটু কমতে থাকে।
একদম লাস্ট যেটা স্টেজ ওটা হচ্ছে ডিক্লাইন। ডিক্লাইন ইজ দ্য পিরিয়ড when sales fall off and profits drop। অর্থাৎ ডিক্লাইন হচ্ছে একদম লাস্ট স্টেজ যেখানে সেলসটা একদমই কমে যায়। অনেক স্ট্রং কম্পিটিটরদের বিটের মুখে সেলসটা একদমই কমে যায় এবং যার কারণে প্রফিটটা একদম ডিক্লাইন হয়ে যায়। এটা হচ্ছে একটা প্রোডাক্ট লাইফ সাইকেলের কমপ্লিট স্ট্র্যাটেজিস। একটা প্রোডাক্ট লাইফ সাইকেল তার ফুল লাইফ সাইকেলে কখন কোন সিচুয়েশনে যায়, কখন সেলসটা কেমন হয়, কখন প্রফিটস কেমন হয়, কোন স্টেজে কেমন কস্ট দরকার হয়, কেমন ইনভেস্টমেন্ট দরকার হয়, একটা ফুল কমপ্লিট রিভিউ হচ্ছে এই প্রোডাক্ট লাইফ সাইকেল স্ট্র্যাটেজিস। এটা মার্কেটিংয়ের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। এবার আমরা যে নেক্সট টপিক হচ্ছে প্রোডাক্ট লাইফ সাইকেল ক্যারেক্টারিস্টিক্স, অবজেক্টিভস অ্যান্ড স্ট্র্যাটেজিস। এখানে হচ্ছে প্রোডাক্ট লাইফ সাইকেলের প্রতিটা স্টেজে ফার্স্টে দেওয়া আছে ক্যারেক্টারিস্টিক্স, প্রতিটা স্টেজে ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে এখানে এটা আলোচনা করা হয়েছে। আর এই ক্যারেক্টারিস্টিক্সটা কিছু জিনিসের উপর বেস করে আলোচনা করা হয়েছে। আর জিনিসগুলো কি? সেলস, কস্ট, প্রফিটস, কাস্টমার্স, কম্পিটিটরস। অর্থাৎ প্রোডাক্ট লাইফ সাইকেলের প্রতিটা স্টেজে প্রোডাক্টের সেলস কেমন হবে, কস্ট কেমন হবে, প্রফিট কেমন হবে, কাস্টমার কেমন হবে এবং কম্পিটিটর কেমন হবে, এটা এখানে দেখানো হয়েছে। প্রথম স্টেজে যাই আমরা, ইন্ট্রোডাকশনে সেলস কেমন হবে? লো সেলসটা কম থাকবে। নেক্সট কস্ট কেমন হবে? হাই কস্ট পার কাস্টমার। যেহেতু এখানে কোনো সেলস নেই, প্রোডাক্টটা নতুন মার্কেটে ইন্ট্রোডিউস করা হচ্ছে, তাই এখানে সেলস থাকবে না, কিন্তু প্রোডাক্টটা যেহেতু নতুন ইন্ট্রোডিউস করা হচ্ছে অনেক বেশি কস্ট, তাই পার কাস্টমার কস্টটা অনেক বেশি হবে। নেক্সট ওয়ান, প্রফিটস নেগেটিভ, কারণ এখানে কোনো প্রফিট নেই যেহেতু সেলস নেই। কাস্টমার কেমন হবে? ইনোভেটরস। একদম ইন্ট্রোডাকশনে কিন্তু ম্যাক্সিমাম কাস্টমার প্রোডাক্টটা নিবে না, যে কাস্টমাররা প্রোডাক্টটা নিবে ওরা হচ্ছে খুব ইনোভেটিভ, এটা নতুন প্রোডাক্ট এসেছে ওরা এটাকে ট্রাই করতে চাচ্ছে, এরকম ইনোভেটরস যারা আছে ওরাই প্রোডাক্টটা নিবে। নেক্সট ওয়ান, কম্পিটিটরস। ইন্ট্রোডাকশনে কম্পিটিটরস খুব কম থাকবে, ফিউ। এরপর নেক্সট স্টেজ গ্রোথ স্টেজে কী হবে? সেলসটা রেপিডলি রাইজিং সেলসটা বাড়তে থাকবে। এভারেজ কস্ট পার কাস্টমারের কস্টটা একটু কমে যাবে, যেহেতু প্রোডাক্টটা সেলস বাড়ছে কস্ট এভারেজ হয়ে যাবে কাস্টমারদের। প্রফিটসটা বাড়তে থাকবে। কাস্টমার আর্লি অ্যাডাপ্টার্স। ইন্ট্রোডাকশনে যারা খুব ইনোভেটিভ ওরা প্রোডাক্টটা নিয়েছে, কিন্তু গ্রোথ স্টেজে গিয়ে যারা আর্লি অ্যাডাপ্টার্স মানে যারা প্রোডাক্ট জানার পর খুব আর্লি অ্যাডাপ্ট করতে চাচ্ছে ওরা প্রোডাক্টটা নিবে। এরপর কম্পিটিটরস হবে গ্রোয়িং নাম্বার, কম্পিটিটর আস্তে আস্তে বাড়তে থাকবে। নেক্সট ম্যাচিউরিটিতে সেলস কেমন হবে? পিক সেলস, অর্থাৎ ম্যাচিউরিটিতে সেলসটা সর্বোচ্চ থাকবে। কস্ট হবে লো কস্ট পার কাস্টমার, যেহেতু সেলস সর্বোচ্চ কিন্তু অপারেটিং কস্ট তো বাড়ছে না, প্রোডাকশন কস্টও বাড়ছে না, যার কারণে পার কাস্টমার কস্টটা কমে যাবে। হাই প্রফিটসটা অনেক বেশি হবে যেহেতু সেলসটা পিক আছে। আর তার কাস্টমার হবে মিডল মেজরিটি, যারা আর্লি অ্যাডাপ্টারও না আবার পরে নিবে, লেগার্স এরকমও না, মাঝখানে থাকবে, মোটামুটি একটা স্টেবল সিচুয়েশন আসার পর প্রোডাক্টটাকে নিবে, ওদেরকে বলা হচ্ছে মিডল মেজরিটি। কম্পিটিটর হবে স্টেবল নাম্বার বিগিনিং টু ডিক্লাইন, অর্থাৎ যে গ্রোয়িং নাম্বারটা ছিল ওটা একটু কমবে, যেহেতু এটা একটা সর্বোচ্চ সেলস হচ্ছে, তার মানে এটা কম্পিটিটররা খুব একটা কাজ করতে পারছে না এটাকে এফেক্ট করার জন্য। একদম লাস্ট স্টেজ ডিক্লাইনের ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে একটু দেখি। ফার্স্ট ডিক্লাইনিং সেলসটা একদম ডিক্লাইন হতে থাকবে। ম্যাচিউরিটি স্টেজে যাওয়ার পর সেলসটা ডিক্লাইন হতে থাকে, কারণ হয়তো প্রোডাক্টটা সবাই নেওয়ার পর কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না, ফার্স্ট স্টেজে সবাই নেবে, নেওয়ার পর কারো ভালো লাগবে কারো লাগবে না, অথবা অনেক স্ট্রং কম্পিটিটর প্রোডাক্টটাকে বিট করবে, অথবা কাস্টমার আরও নতুন প্রোডাক্টের প্রতি অ্যাট্রাকটিভ হবে, এসব কারণে সেলসটা ডিক্লাইন হতে থাকবে। লো কস্ট পার কাস্টমার, যেহেতু সেলস ডিক্লাইন হচ্ছে কিন্তু আর কাস্টমারদের জন্য খুব একটা বেশি প্রোডাক্ট প্রডিউস করাও হচ্ছে না, তাই কস্টটা কম থাকবে। ডিক্লাইনিং প্রফিটও কমে যাবে। এটা কাস্টমার হচ্ছে যারা একদম লাস্টের দিকে এসে প্রোডাক্ট অ্যাডপ্ট করতে চাইবে, ওটা হচ্ছে এটা কাস্টমার। আর কম্পিটিটর হচ্ছে ডিক্লাইনিং নাম্বার, যেহেতু প্রোডাক্টটা অনেক নিচে চলে গিয়েছে কোম্পানিটা, তাই এটাকে কম্পিট করার জন্য কোম্পানিও খুব একটা থাকবে না, কারণ সবসময় কি কোম্পানিগুলো বিজনেসটা কী করতে চায়, স্ট্রং
কোম্পানিকে, প্রফিটেবল কোম্পানিকে বিট করতে চায়। একটা ডিক্লাইনিং কোম্পানিকে কখনো অন্য কোম্পানি বিট করতে চায় না। ঠিক আছে, এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স প্রত্যেকটা স্টেজের। এরপর আমরা যাই স্ট্র্যাটেজিস। প্রত্যেকটা প্রত্যেকটা স্টেজ আসলে প্রোডাক্ট লাইফ সাইকেলে কীরকম স্ট্র্যাটেজি অ্যাডাপ্ট করা হবে, এগুলো কিছু জিনিসের উপর বেস করে দেওয়া আছে এখানে। যেমন প্রোডাক্ট কেমন হবে, প্রোডাক্টের স্ট্র্যাটেজি কেমন হবে, প্রাইসিং স্ট্র্যাটেজি কেমন হবে, ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি কেমন হবে, অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি কেমন হবে, অ্যান্ড সেলস প্রমোশন স্ট্র্যাটেজি কেমন হবে। আমরা এগুলো একটু দেখে নিই। ফার্স্ট ইন্ট্রোডাকশন স্টেজে আসি। ইন্ট্রোডাকশন স্টেজে প্রোডাক্টের স্ট্র্যাটেজি কেমন হবে? অফার এ বেসিক প্রোডাক্ট। ইন্ট্রোডাকশন স্টেজে একটা বেসিক প্রোডাক্ট অফার করতে হবে। নেক্সট ওয়ান হচ্ছে প্রাইসিং স্ট্র্যাটেজিটা কীরকম হবে? একটা কস্ট প্লাস প্রাইসিং হবে, অর্থাৎ একটা প্রোডাক্টের কস্ট যতটুকু আছে তার সাথে একটা প্রফিট অ্যাড করে কস্ট প্লাস প্রাইসিং হবে। নেক্সট ওয়ান হচ্ছে ডিস্ট্রিবিউশন। সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন হবে ইন্ট্রোডাকশন স্টেজে, অর্থাৎ খুব বেশি জায়গায় অ্যাভেলেবল করা যাবে না প্রোডাক্টটাকে, যেহেতু এটা নতুন, কিছু সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন করতে হবে এটাকে। নেক্সট ওয়ান অ্যাডভার্টাইজিং। ইন্ট্রোডাকশন স্টেজে প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং অনেক হাই হতে হবে। বিল্ড প্রোডাক্ট অ্যাওয়ারনেস এবং আর্লি অ্যাডাপ্টার্স অ্যান্ড ইনোভেটর্স। এবং এই অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজিটা এমন হতে হবে যাতে এটা প্রোডাক্টের অ্যাওয়ারনেস বাড়ায় কাদের মধ্যে? যারা আর্লি অ্যাডাপ্টার এবং ইনোভেটর্স আছে তাদের মধ্যে। সেলস প্রমোশনটা কেমন হবে? ইউজ হেভি সেলস প্রমোশন টু এনটিস ট্রায়াল, অর্থাৎ সেলস প্রমোশনটা খুব হেভি হতে হবে যাতে প্রোডাক্টটা কাস্টমাররা নেয়। নেক্সট স্ট্র্যাটেজি হচ্ছে গ্রোথ স্টেজে আসি আমরা। গ্রোথ স্ট্র্যাটেজি প্রোডাক্টের স্ট্র্যাটেজি কেমন হবে? অফার প্রোডাক্ট এক্সটেনশনস, সার্ভিস, ওয়ারেন্টি, অর্থাৎ প্রোডাক্টটার ভ্যারাইটি বাড়াতে হবে, প্রোডাক্ট লাইন বাড়াতে হবে যাতে প্রোডাক্টটার লাইনটা বাড়ে, এটার সার্ভিসের ক্ষেত্রটা বাড়ে, যাতে বেশি কাস্টমার এটা নিতে পারে। এটার ওয়ারেন্টি, গ্যারেন্টি এ ধরনের সার্ভিস দিতে হবে যাতে কাস্টমারের প্রোডাক্টটা নেয়। এবার প্রাইসিং স্ট্র্যাটেজি কেমন হবে? প্রাইস টু পেনিট্রেট মার্কেট, যেটাকে বলা হয় পেনিট্রেশন স্ট্র্যাটেজি, অর্থাৎ কম দামে বেশি প্রোডাক্ট অ্যাভেলেবল করা যাতে বেশি কাস্টমাররা এটা নিতে পারে, যাতে কোম্পানি কাস্টমারকে বাড়ানো যায়, তাই প্রাইসিং স্ট্র্যাটেজি করতে হবে পেনিট্রেশন স্ট্র্যাটেজি। ডিস্ট্রিবিউশনটা কীরকম করতে হবে? বিল্ড ইন্টেন্সিভ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ডিস্ট্রিবিউশনটাও বাড়াতে হবে। বিল্ড অ্যাওয়ারনেস, এটা হচ্ছে অ্যাডভার্টাইজিংটা কেমন হবে? বিল্ড অ্যাওয়ারনেস অ্যান্ড ইন্টারেস্ট ইন দ্য মাস মার্কেট, একদম মাস মার্কেটে সর্বসাধারণের জন্য একদম অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে, ইন্টারেস্টটা বাড়াতে হবে প্রোডাক্টের প্রতি। সেলস প্রমোশনটা কেমন হবে? রিডিউস টু টেক অ্যাডভান্টেজ অফ হেভি কনজিউমার ডিমান্ড। সেলস প্রমোশন যেহেতু ইন্ট্রোডাকশনে বেশি ছিল, গ্রোথে এসে একটু কমাতে হবে যাতে অনেক বেশি যে কাস্টমারদেরকে ওরা ক্যাপচার করতে পেরেছে তাদের ডিমান্ডটা ফুলফিল করা যায়, তাদেরকে প্রোডাক্টটা সাপ্লাই করা যায়। এরপর ম্যাচিউরিটি স্টেজ আসি। ম্যাচিউরিটি স্টেজে স্ট্র্যাটেজিসগুলো কেমন হবে? প্রোডাক্ট স্ট্র্যাটেজি হবে ডাইভার্সিফাই ব্র্যান্ড অ্যান্ড মডেলস, প্রোডাক্টের নতুন নতুন মডেল আনতে হবে এবং অনেকগুলো ব্র্যান্ড আনতে হবে যাতে তাদের অনেক ধরনের কাস্টমার পাওয়া যায়। প্রাইসিংটা কেমন হবে? প্রাইস টু ম্যাচ অর বিট কম্পিটিটরস, যেহেতু ম্যাচিউরিটি স্টেজে অনেক কম্পিটিটররা বিট করতে আসে, তখন প্রাইসিংটা এমন হতে হবে যাতে এটা কম্পিটিটরদের সাথে ম্যাচ করে করা যায়, যাতে ওই প্রোডাক্টটা বাদ দিয়ে কম্পিটিটরের প্রোডাক্ট কেউ নিতে না চায়, প্রাইসিংটা ওভাবে করতে হবে। ডিস্ট্রিবিউশনটা কীভাবে করতে হবে? বিল্ড মোর ইন্টেন্সিভ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ অনেক বেশি ডিস্ট্রিবিউশন বাড়াতে হবে যাতে অনেক বেশি কাস্টমার এটা নিতে পারে। অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজিস কেমন হবে? স্ট্রেস ব্র্যান্ড ডিফারেন্সেস অ্যান্ড বেনিফিটস, অন্য ব্র্যান্ডের সাথে এই ব্র্যান্ডের ডিফারেন্স করে দিবে অ্যাডভার্টাইজিংটা, যা থেকে অনেক বেশি বেনিফিট পাওয়া যাবে। আর সেলস প্রমোশনটা কীরকম হবে? ইনক্রেজ টু এনকারেজ ব্র্যান্ড সুইচিং, অন্য ব্র্যান্ড থেকে যাতে সবাই এই ব্র্যান্ডে আসে, যার কারণে এটা এনকারেজ করার জন্য ওভাবে সেলস প্রমোশনটাকে ইনক্রিজ করতে হবে। একদম নেক্সট লাস্ট স্টেজ যেটা ডিক্লাইন স্টেজে কীরকম হবে? ডিক্লাইন স্টেজে আমাদের প্রোডাক্টটা ফেজ আউট উইক আইটেমস। ডিক্লাইন স্টেজে আমাদের অনেক আইটেমস থাকবে যেগুলো কাস্টমাররা পছন্দ করবে না, এই আইটেমগুলোকে আউট করে দিতে হবে। প্রাইসিং হবে কাট প্রাইস, যেহেতু প্রোডাক্টটার সেলস ডিক্লাইন করছে, কাস্টমার এটা নিচ্ছে না বা অনেক কম্পিটিটর এসেছে আরও ভালো ভালো ওদের প্রোডাক্ট নিচ্ছে, তাই এটার প্রাইস কাট করতে হবে যাতে কাস্টমার প্রোডাক্টটা নেয়।
এরপরে ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, গো সিলেক্টিভ, ফেজ আউট আনপ্রফিটেবল আউটলেটস, অর্থাৎ যেসব আউটলেট থেকে আমার প্রফিট হচ্ছে না সেসব আউটলেটকে স্টপ করে দিতে হবে। শুধুমাত্র যেসব আউটলেট থেকে আমার প্রফিট হচ্ছে ওইসব সিলেক্টিভ আউটলেটে আমার প্রোডাক্টটা অ্যাভেলেবল করতে হবে। এরপর আমার কাস্টমাররা কেমন স্ট্র্যাটেজি কেমন হবে, কাস্টমারদের রিডিউস টু লেভেল নিডেড টু রিটেন মোস্ট লয়াল কাস্টমার্স, শুধুমাত্র আমার যারা খুব লয়াল কাস্টমার্স আছে ওদেরকে ধরে রাখার জন্য যেসব স্ট্র্যাটেজি দরকার ওগুলো অ্যাডাপ্ট করতে হবে। এবং সেলস প্রমোশনটা কেমন হবে, রিডিউস টু মিনিমাল লেভেল, যেহেতু এখানে আমার সেলস নাই, প্রফিট নাই, আর সেলস প্রমোশন ম্যাচিউরিটি স্টেজে, গ্রোথ স্টেজে অনেক বেশি হয়েছে, তাই এই ডিক্লাইনিং স্টেজে এসে সেলস প্রমোশনটাও কম থাকবে। এগুলাই হচ্ছে প্রোডাক্ট লাইফ সাইকেল ক্যারেক্টারিস্টিক্স, অবজেক্টিভস অ্যান্ড স্ট্র্যাটেজিস, সব একটা চার্টে দেওয়া আছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাসে পরের টপিকগুলো নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, স্টে সেফ, স্টে হোম, থ্যাংক ইউ।